আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। পরবর্তী মতন হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিল অফ লেডিং বা বিএল সম্পর্কে। বিএলটা কি? বিএল হলো মাল শিপমেন্ট করার পরে মালটা যখন জাহাজে বা এয়ারে ওঠানো হয় তখন শিপিং কোম্পানি বা ফরওয়ার্ডার ডকুমেন্ট কিছু করে, যার মাধ্যমে মালটা জাহাজে ওঠানো হয়েছে সেই নির্দেশনাগুলো সব বা এয়ারে ওঠানো হয়েছে সেই ইনফরমেশানগুলো ডিটেলস থাকে। তো এটা শিপিং ডকুমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই বিএল কপি বা এয়ার বিল ছাড়া কিন্তু আপনি কোনো মাল রিলিজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে মালটা কোন শিপিং লাইন কোন ফরওয়ার্ডের মাধ্যমে মালটা পাঠানো হয়েছে সব ইনফরমেশান থাকে এবং তাদের মাধ্যম দিয়ে আপনার কিন্তু মালটা আবার ডেস্টিনেশন পোর্ট থেকে রিলিজ করা লাগে। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তো সেটাই আজকে আমরা দেখব। এর পরবর্তীতে আমরা শিপমেন্টের পাওয়ার পরে কী কী ডকুমেন্ট থাকে সেগুলোও দেখবো ইনশাল্লাহ। তো দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড টুডেজ ভিডিও বিল অফ লেডিং। তো বিল অফ লেডিং এবং এয়ারওয়ে বিল উভয়ের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ দলিল, তবে এরা বিভিন্ন পরিবহনের মাধ্যমের জন্য প্রযোজ্য শিপিং ডকুমেন্ট। বিল অফ লেডিং পরিবহন মাধ্যমে সমুদ্র বা স্থল পরিবহনে ব্যবহৃত হয়। উদ্দেশ্য বিল অফ লেডিং হলো পণ্য প্রেরণকারী শিপার এবং বাহক ক্যারিয়ারের মধ্যে একটি বৈধ দলিল যা প্রেরিত পণ্যের ধরন পরিমাণ গন্তব্য নির্দেশ করে। এটি পণ্যের একটি রসিদ হিসেবে কাজ করে। এটি একটি শিরোনাম দলিল ডকুমেন্ট অফ টাইটেল হিসেবে কাজ করে, যার ফলে যার কাছে আসল বিয়ে থাকে সে পণ্যের নিয়ন্ত্রণকারী হয়। পরিবহন চুক্তি কন্ট্রাক্ট অফ ক্যারেজ হিসেবে কাজ করে, সেখানে পণ্য পরিবহনের শর্তাবলী উল্লেখ থাকে। প্রকারভেদ স্টেট বিএল, এখানে পণ্য নির্দিষ্ট একজন পক্ষে কনসার্নিকে পৌঁছানো হয়। নেগোশিয়েবল বিল অফ লেডিং অর্ডার অফ বিএল, এ ধরনের বিএল এর ক্ষেত্রে পণ্য অন্যের কারো কাছে হস্তান্তর করা যায়। এয়ারওয়ে বিল পরিবহনের মাধ্যম এয়ারে পরিবহনে ব্যবহৃত হয়। উদ্দেশ্য এয়ারওয়ে বিল হলো বিমান সংস্থা বা ফ্রেট ফরওয়ার্ডার কর্তৃক ইস্যু করা একটি দলিল যা পণ্য পরিবহনের সময় পণ্যের সঙ্গে থাকে। এটি পণ্য প্রেরকের কাছে রসিদ হিসেবে কাজ করে, যা প্রমাণ করে যে বাহক পণ্য গ্রহণ করেছে। পরিবহন চুক্তি হিসেবে কাজ করে, যেখানে পরিবহনের দায়িত্ব উল্লেখ থাকে। নন নেগোশিয়েবল, অর্থাৎ এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন করা যায় না। সংক্ষেপে বিল অফ লেডিং সমুদ্রে বা স্থল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি পণ্যের মালিকানা পরিবর্তন করতে পারে। এয়ারওয়ে বিল আকাশপথে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি মালিকানা পরিবর্তনের সুযোগ দেয় না। এয়ারওয়ে বিল যেটা আমরা পড়লাম, বিল অফ লেডিং চেক করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখা উচিত, কারণ এখানে অনেক ইনফরমেশান যদি আপনি চেক না করেন তাহলে বিএল এর ভিতরে ভুল থাকলে আপনি কিন্তু মাল রিলিজ করার সময় বিপদে পড়বেন। তো সেটা কি কি উল্লেখ থাকে? এক হলো বাহক বা ক্যারিয়ার বা শিপারের নাম। বাহক বা ক্যারিয়ার প্রয়োগ বা শিপারের সঠিক নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। যদি কোম্পানির নামে ভুল থাকে তাহলে পণ্য পৌঁছাতে সমস্যা হতে পারে। এখানে একটু বলে রাখা ভালো, ব্যাংকের কিন্তু ডেসপার্সে শুধু এই শিপিং ডকুমেন্ট চেক করার জন্যই তাদের লোক রিক্রুট করা আছে। তারা বিএলে কোনো ভুল আছে কিনা, শিপিং ডকুমেন্টে কোনো ভুল আছে কিনা সেটা তারা চেক করে। ঠিক আছে, ইভেন কোনো ভুল পেলে কিন্তু তারা চার্জ হিসেবে ডেমারেজ চার্জ করে। যদি এটি নেগোশিয়েবল বিল অফ লেডিং হয় তবে প্রাপ্য কনসার্নির পরিবর্তে টু অর্ডার উল্লেখ থাকতে পারে। পণ্যের বিবরণ, পণ্যের ধরন, প্যাকিং বিবরণ ইত্যাদি, কার্টুন বক্স সব এখানে পণ্যের ওজন সঠিকভাবে উল্লেখ আছে কিনা, নিট ওয়েট গ্রস ওয়েট উল্লেখ থাকে। পণ্যের বিবরণ ভুল হলে কাস্টম বা পোর্ট অথরিটির সঙ্গে সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। জাহাজের নাম, ভ্যাসেল নেম এবং রুট
যে জাহাজে পণ্য পরিবহন করেছে তার নাম, পণ্যের গন্তব্যের তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করতে হবে। ভুল জাহাজের নাম উল্লেখ থাকলে পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে। লোডিং এবং আনলোডিং পোর্ট, পোর্ট অফ লোডিং এবং পোর্ট অফ ডিসচার্জ, যেখান থেকে পণ্য লোড করা হয়েছে, যেখানে আনলোড হবে সেই পোর্টের নাম সঠিকভাবে উল্লেখ আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এটা চেক করতে হবে, ঠিক আছে। আপনি যখন একজন সাপ্লাই চেইন বা মার্চেন্ট বাজার বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আসেন তখন আপনার কিন্তু এই জিনিসগুলো চেক করে দেখতে হবে। বিলের ধরন, টাইপ অফ বিল অফ লোডিং, সাধারণত স্টেট নাকি নেগোসিয়েবল, জাহাজীকরণের তারিখ, ডেট অফ শিপমেন্ট উল্লেখ আছে কিনা, শর্তাবলী, টার্মস অ্যান্ড কন্ডিশন, পরিবহনের শর্তাবলী যেমন ফ্রেট প্রিপেইড আছে কিনা সেটা, ফ্রেট পেমেন্ট সঙ্গত ভুল তথ্য থাকলে পরবর্তী ঝামেলা হতে পারে। শিরোনাম উল্লেখিত দলিলের সংখ্যা, নাম্বার অফ বিল অফ লোডিং ওটা উল্লেখ আছে কিনা। সাধারণত 3টি আসল অরিজিনাল কপি থাকে, আপনি কতগুলো কপি পেয়েছেন এবং সেটি উল্লেখ করা হয়েছে কিনা তা চেক করতে হবে। আসল কপিগুলো সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, কারণ এগুলো মালিকানা প্রমাণে ব্যবহৃত হয়। সিল এবং স্বাক্ষর, সিগনেচার, বাহক ক্যারিয়ারের সিল এবং স্বাক্ষর সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে, কারণ এটি দলিলের বৈধতা প্রমাণ করে। LCL বাই FCL, লেস দেন কন্টেনার লোড, ফুল কন্টেনার লোড। কোনোটি LCL আধা কন্টেনার লোড না ফুল কন্টেনার লোড হিসেবে বহন করা হয়েছে তা কিনা যাচাই করতে হবে। LCL ছোট পরিমাণ পণ্য একসাথে অন্যদের সাথে মিলিত করে পরিবহন করা হয়। FCL হলো পুরো কন্টেনারটি শুধুমাত্র আপনার পণ্যের জন্য ব্যবহার করা হয়। LC নাম্বার, লেটার অফ ক্রেডিট নাম্বার, যেটা যার মাধ্যমে যে LC নাম্বারটা ইস্যু করা হয়েছে সেই LC নাম্বার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা। HS কোড, হারমোনাইজড সিস্টেম কোড, যেটা NBR কর্তৃক নির্ধারিত। এই কাস্টমসের এই কোডটা সঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এটার মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত হয় এবং কাস্টম ক্লিয়ারেন্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্টেনার নাম্বার উল্লেখ আছে কিনা। কন্টেনার টাইপ, এটা কি 20 ফিট না 40 ফিট। রেফ্রিজারেটেড কী ধরনের কন্টেনার সেটা উল্লেখ আছে কিনা। সঠিক পর্যালোচনা, বিল অফ লোডিং যাচাই করার সময় উপযুক্ত সকল পয়েন্টগুলো বিস্তারিতভাবে পরীক্ষা করতে হবে। এই যাচাই নিশ্চিত করবে যে পণ্য পরিবহনের প্রক্রিয়া নির্বিঘ্ন এবং সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। ভুল বা অসামঞ্জস্যতা থাকলে তা শিপিং প্রক্রিয়ায় বিলম্ব বা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। এই হলো একটা বিল অফ লোডিং। এখানে আমরা একটু দেখি, এখানে দেখেন এই যে প্রথম যে কর্নারে এখানে শিপারের নাম, যেটা আমি আগেই পড়েছি, কনসাইনিং, নোটিফিকেশান, ঠিক আছে। তারপরে এই যে কোন ওশান ভ্যাসেলের, এই যে ভ্যাসেলের নাম মার্কস, পোর্ট অফ ডিসচার্জ চিটাগাং বাংলাদেশ দেওয়া আছে। পোর্ট অফ ডেলিভারি হবে চিটাগাং থেকে। পোর্ট অফ লোডিং মুন্দ্রা ইন্ডিয়ার একটা পোর্ট থেকে এটা লোড হবে, সেটা ক্যারিয়ার DSV ওশান ট্রান্সপোর্ট লিমিটেড, এটা হলো ক্যারিয়ার। এটা এই যে নেগোসিয়েবল কি নন নেগোসিয়েবল এটা উল্লেখ আছে, যে নেগোসিয়েবল বিল অফ লোডিং নাম্বার এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনার LCর প্রোডাক্টের বিবরণ LC নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এগুলো চেক করতে হবে। শিপ অন বোর্ড কয় তারিখে এটা শিফট হয়েছে, ইনকো টার্মসটার উল্লেখ আছে কিনা। এই যে CFR, যেটা আমি আগের ভিডিওতে ইনকো টার্মসের ডিটেলস আলোচনা করেছি, প্রয়োজনে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ফর ডেলিভারি অফ গুডস, এই এটা হলো আপনার বাংলাদেশি যে ফরওয়ার্ডার যে এজেন্ট আছে সেই এজেন্ট বা শিপিং লাইনের যে ফরওয়ার্ডারিং এজেন্ট আছে তার অ্যাড্রেস। এখানে আপনি যোগাযোগ করে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন, এই মালটা কবে আসবে সাধারণত এটা জানতে পারবেন। এটা LCL না FCL সেটাও আপনি BL যদি উল্লেখ না থাকে বা বুঝতে না পারেন সেটাও আপনি জানতে পারবেন, যদিও এখানে উল্লেখ থাকে। এই যে গ্রস ওয়েট, ঠিক আছে, কয় প্যালেট। সাধারণত CNF এর সাথে যখন কাজ করে না তখন তারা প্যালেট হিসেবে চিনে। এটা 8টা প্যালেটে থাকবে। কন্টেনার নাম্বার, এই যে কন্টেনার নাম্বার, এটা এই যে 40 HQ হাই কিউব
কন্টেনার এটা দেওয়া আছে CY/CFS। CY মানে কন্টেনার ইয়ার্ড আর CFS হলো কন্টেনার ফ্রেট স্টেশন। তো এটা হলো LCL একটা শিপমেন্ট। এটা যেহেতু CY/CFS আছে, এটা দেখে আমি বুঝতেছি যদি CY থাকতো তাহলে এটা FCL কন্টেনার হতো। অন্য অনেক বিএলে সরাসরি LCL FCL লেখা থাকে। এটা এখানে দেখুন, এই যে এখানে লেখা আছে LCL/LCL CFS। ঠিক আছে, এভাবে লেখা থাকে। তো যখন আপনি কোনো একটা বিএল নিয়ে কোনো শিপিং লাইনের সাথে কাজ করবেন, তখন তারা সাধারণত নর্মালি বেসিকলি তারা বিএল নাম্বারটা জানতে চায়, অথবা আপনি যদি কন্টেনার স্ট্যাটাস জানতে চান যে কন্টেনারটা আনস্টাফিং হয়েছে কিনা। কন্টেনারটা সাধারণত কিন্তু যদি FCL হয় সেক্ষেত্রে মাল জাহাজ আসার পরে এটা বার্থিন হওয়ার সাধারণত 1-2 দিনের ভিতরেই কন্টেনার কিন্তু নেমে যায়। তো তখন আপনি শিপিং লাইনের সাথে যোগাযোগ করে আপনি ডিও নিয়ে মালটার সঙ্গে সঙ্গে ডেলিভারি করতে পারবেন। কিন্তু LCL এর ক্ষেত্রে কিন্তু এখানে একটা সময় লাগে, কারণ LCL এর প্রসেসটা হলো এটা মালটা আপনার কন্টেনারটা প্রথমে খালাস হওয়ার পরে মালগুলো যাবে শেডে। এটা গভর্নমেন্টের নির্ধারিত বিভিন্ন শেড আছে, সেই শেডে যাবে, সেই শেড থেকে আপনাকে ডেলিভারি নিতে হবে। তো সেটা একটু সময় লাগে। অনেকে আমরা মনে করি মাল কন্টেনার জাহাজটা বার্থ হওয়ার পর 3 হওয়ার পরে মনে হয় আমার মাল নেমে যায়, আসলে কিন্তু না, মাল তখন নামে না। FCL এর ক্ষেত্রে সাধারণত নামে, আর LCL এর ক্ষেত্রে সাধারণত মাল শেডে যাবে। শেডে যাওয়ার পরে তারপরে আপনার মালটা আপনি ডেলিভারি নিতে পারবেন। তার মানে এটা আনস্টাফিং হবে। আনস্টাফিং হওয়া আর বার্থিন হওয়া কিন্তু এক জিনিস না। আনস্টাফিং যতক্ষণ এটা মাল শেডে না নামবে ততক্ষণ কিন্তু আপনি মাল ডেলিভারি নিতে পারবেন না। তো এখানে আরেকটা জিনিস থাকে, এই যে ডিএসবি ওশান ট্রান্সপোর্ট, এটা হলো অ্যাজ এজেন্ট অফ ক্যারিয়ার। এই ক্যারিয়ার এটা অনেক সময় ক্যারিয়ার যে সেজে অ্যাজ ক্যারিয়ার হিসেবে আসছে ডিএসবি ER&C প্রাইভেট লিমিটেড, এটা উল্লেখ থাকে না। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ডিসক্রিপেন্সি থাকে, এটা LC ক্লজে দেওয়া থাকে। তো এটা আপনি চেক করে নিতে পারেন। তো বিএল কপিতে এটা এই যে LCL FCL আর আরেকটা জিনিস, এখানে কন্টেনার নাম্বারটাও দেওয়া থাকে। আপনি যদি এখানে দেখেন যে আমার যে বিএলটা সেটার কন্টেনার নাম্বারটা হলো এটা। ঠিক আছে, আপনি যদি এই কন্টেনার নাম্বার ধরে শিপিং লাইনে বলেন, সে আপনাকে বলতে পারবে যে এই কন্টেনারটা আনস্টাফিং হয়েছে কি হয় নাই। আপনি যখন পজিশন জানতে চাবেন তখন সাধারণত বিএল নাম্বার বললে যে জাহাজটা কবে আসবে সেটা সে বলবে, আর যদি কন্টেনার নাম্বার উল্লেখ করেন তখন সে আনস্টাফিংয়ের স্ট্যাটাসটা আপনাকে বলে দিবে। তো শিপমেন্ট, বিভিন্ন ধরনের শিপমেন্ট মোড বা হ্যান্ডেলিং প্রক্রিয়া, এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। CY/CY এগুলো হলো FCL, LCL FCL, CY CFS যেটা আমরা এখানে দেখলাম। এই যে CFS, এই যে CFS, CY CFS যেটা আগের একটা বিএলে দেখেছি, CFS/CY। তো এটার ব্যাখ্যাটা আমি এখন একটু দিব। সেটা হলো CY কন্টেনার ইয়ার্ড। বাণিজ্যিকভাবে CY বলতে একটি কন্টেনার যেখান থেকে প্রেরকের পণ্য বা কার্গো জাহাজে লোড করার জন্য প্রস্তুত থাকে, যেখানে জাহাজ থেকে পণ্য আনলোড করার পর পুরো কন্টেনার সংরক্ষণ করা হয়। এখানে পুরো কন্টেনারটি একক শিপার বা কনসার্নির পণ্য নিয়ে থাকে, যা মূলত FCL বা ফুল কন্টেনার লোড এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। CYটা তার মানে আমরা কি বুঝলাম, এটা FCL এর ক্ষেত্রে ব্যবহৃত। CFS হলো কন্টেনার ফ্রেট স্টেশন। বাণিজ্যিকভাবে CFS এমন একটি স্থান বা গুদাম বোঝায় যেখানে বিভিন্ন শিপারদের ছোট ছোট কার্গো বা পণ্য একত্রিত করা হয় এবং একটি কন্টেনারে ভরা হয়, অথবা সেখান থেকে কন্টেনার খালি করে পণ্য আলাদা করা হয়। এটি সাধারণত LCL লেস দ্যান কন্টেনার লোড শিপমেন্টের জন্য ব্যবহৃত হয়। CY/CFS এটাতে বোঝায় যে প্রথমে কন্টেনার ইয়ার্ডে নেওয়া হয় এবং গন্তব্যে পৌঁছানোর পর কন্টেনার ফ্রেট স্টেশনে খালি করা হয়, আলাদা আলাদা হয়। এটি সাধারণত LCL এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। FCLটা হলো ফুল কন্টেনার লোড। এটা মানে একজন মাত্র কনসার্নির মাল থাকে। তবে এখানে আমি আর একটা জিনিস আপনাদের একটু ব্যাখ্যা দিয়ে রাখি। একটা কন্টেনারে মনে করেন আপনি
ফুল কন্টেনারটা হলো আপনার কন্টেনার, মানে আপনার মালই আছে, কিন্তু সেটা আপনি ইচ্ছা করলে এলসিএল আকারেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট হতে হবে ভিন্ন, মানে আলাদা বিএল হতে হবে। এলসিএল হলো লেস দেন কন্টেনার লোড, হলো এমন শিপমেন্ট যেখানে পণ্য একটি সম্পূর্ণ কন্টেনারে পূর্ণ করে না, তাই একাধিক শিপারের জন্য একসাথে মিলে একটি কন্টেনার রাখা হয়। সিওয়াই হলো কন্টেনার ইয়ার্ড টু কন্টেনার ইয়ার্ড, তার মানে এটা হলো এফসিএল। ঠিক আছে, এটা মানে বোঝায় যে পণ্যটি শিপিংয়ের জন্য উৎস বন্দর থেকে কন্টেনার ইয়ার্ডে জমা দেওয়া হয় এবং গন্তব্য বন্দরে কন্টেনার ইয়ার্ড থেকে সংগ্রহ করা হয়, তার মানে এটা এফসিএল। ইন শর্টলি, এটা যদি আমি শর্টলি আপনাদের একটু ব্যাখ্যা দিই তাহলে হলো সিওয়াই মানে আপনারা বুঝবেন, এটা প্রয়োজনে আপনারা প্রিন্ট আউট দিয়ে আপনারা রেখে দিতে পারেন যারা এই রিলেটেড কাজের সাথে কনসার্ন। সিওয়াই হলো এফসিএল, সিএফএস হলো এলসিএল মানে এলসিএল তো বুঝলামই, এফসিএল হলো এফসিএল মানে ফুল কন্টেনার আপনার। সিওয়াই অবলি সিএফএস মানে এলসিএল শিপমেন্টে ব্যবহৃত। সিওয়াই এটা যদি আপনি কোনো বিএলে দেখেন তাহলে সেটা বুঝবেন যে এটা এফসিএল কনসাইনমেন্ট। যদি আপনি কখনো কোনো শিপারকে বলেন যে আমার মাল এলসিএল হতে হবে, কিন্তু যদি বিএলে দেখেন যে সিওয়াই, তাহলে তাকে অবশ্যই আপনি সার্চ করবেন যে কেন সে আপনাকে সিওয়াই বা এফসিএল শিপমেন্ট করলো। এখন এফসিএল বা এলসিএল শিপমেন্টের সুবিধা বা অসুবিধা এটাও আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দিই। এফসিএল যেহেতু আপনার পোর্টে আসার পরে সাধারণত এফসিএল শিপমেন্টের 14 থেকে 21 দিন আপনি শিপিং লাইনের চার্জটা ফ্রি পাবেন, কিন্তু পোর্টের চার্জ কিন্তু সব এলসিএল এবং এফসিএল দুটার ক্ষেত্রেই 4 দিন পর্যন্ত আপনি ফ্রি পাবেন, তারপরে আপনার পোর্টের চার্জ শুরু হবে। তো এফসিএল এর চার্জটা অনেক বেশি, এলসিএল এর ক্ষেত্রে তেমন কোনো চার্জ খুব বেশি চার্জ করা হয় না, কিন্তু এফসিএল এর ক্ষেত্রে সাধারণত আপনার প্রথম 1 সপ্তাহের জন্য একরকম চার্জ, দ্বিতীয় সপ্তাহের জন্য একরকম চার্জ, এবং তারপরে যতদিন আপনার থাকবে আর এক রকম এক চার্জ চলতে থাকে, এবং এটা ডলারে হয়। সাধারণত $12 প্রথম দিন হয়তো বা 12, তারপরে 24, তারপরে 48, এইভাবে হতে থাকে চক্রবৃদ্ধি হারে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার মাল পোর্টে আসার পর ছাড়াতে কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি এফসিএল আনতে পারেন। আর যদি মনে করেন যে আপনার মাল ছাড়াতে দেরি হবে বা কোনো সময় লাগবে, সেক্ষেত্রে আপনাকে জন্য এলসিএল হিসেবে চুজ করা সবচেয়ে বেটার। যদি এটা আপনার যদিও এটা বেটার, কারণ এলসিএল মালটা আপনার কন্টেনার আনস্টপিং হওয়ার পরে এটা মাল ছেড়ে যায়, সেখান থেকে আপনার একটু সময় লাগে, অথবা এফসিএল এর ক্ষেত্রে 1-2 দিনের ভিতরেই মাল বাট হওয়ার পরে খালাস করা যায়, আর এলসিএল এর ক্ষেত্রে সাধারণত 8-10 দিন সময় লাগে। তো এই সময়টা যদি আপনি বেয়ার করতে পারেন দেন আপনার জন্য এলসিএলটা চুজ করাটা আপনার জন্য বেটার, কারণ এক্ষেত্রে ড্যামারেজের তেমন কোনো ভয় থাকে না। আমরা আরেকটা একটু বিএল দেখি, এখানে দেখেন এলসিএল দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে সিওয়াই। কিন্তু এখানে এইটার পার্থক্যটা কি, আপনি হয়তো বা এই ধরনের যদি কোনো বিএল পান আপনি প্রথমেই ভয় পাওয়ার কিছু নেই, কারণ অ্যাকচুয়ালি এই মালটা কিন্তু এলসিএল আকারেই আসবে, কিন্তু যে পোর্ট থেকে লোড হয়েছে সেটা আপনার লোড হয়েছে ফুল কন্টেনার হিসেবে, হয়তো এই কন্টেনারের ভিতরে আরও অনেক মাল আছে, যে কারণে সেই ইনফরমেশনটাও তারা এখানে আপনার জানিয়ে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিএলের কী ইনফরমেশানগুলো আপনারা চেক করবেন এর খুঁটিনাটি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that you can get notification right away when the video is uploaded, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।